ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এই করোনার যে সংকট, আশা করি সবাই সুস্থ আছেন এবং সবাইকে ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য, আমাদেরকে এত ভালোবাসা এবং সাপোর্ট দেওয়ার জন্য। আজকে আমি সবার সাথে আলোচনা করতে যাচ্ছি একটা সংবিধানের একটা গুরুত্বপূর্ণ অংশ। কি এই গুরুত্বপূর্ণ অংশ? মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস। তাহলে এই মৌলিক অধিকার পড়ার আগে আমাদের জানতে হবে ফান্ডামেন্টাল রাইটস কি, বা মৌলিক অধিকার কি, বা কাকে বলে, বা কিভাবে মৌলিক অধিকারটা এলো। তাই প্রথমে আমরা চলো শুরু করি ফান্ডামেন্টাল রাইট। তাহলে কেন এটাকে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইট বলা হয়? কারণ কি, দ্য ফান্ডামেন্টাল রাইটস এগুলো এসেনশিয়াল ফর অল রাউন্ড ডেভেলপমেন্ট। কি essential for all round development of the individuals. That's why it is called fundamental rights. Essential for all round development of individuals. That's why it is called fundamental. So why it is called fundamental rights? Because of essential for all round development of individuals. That's why I call it fundamental rights. এই যে ফান্ডামেন্টাল রাইটস কে, এই ফান্ডামেন্টাল রাইটস কে আমেরিকাতে বলা হয় কি বিলস অফ রাইটস। কি বলা হয় ইউএসএ তে? ইউএসএ তে বলা হচ্ছে বিল অফ রাইটস। এই বিল অফ রাইটস এখান থেকে ইন্সপায়ার্ড হয়েছে, আমাদের সংবিধানে ইন্সপায়ার্ড হয়ে আমাদের সংবিধানে নিয়ে আসা হয়েছে কি ফান্ডামেন্টাল রাইটস কে। এবং যেখানে ইউএসএ তে বলা হচ্ছে বিল অফ রাইটস, এবং অন্যান্য কমন বিভিন্ন সাধারণ জায়গাতে সেখানে বলা হচ্ছে বেসিক রাইটস। তাহলে সো দ্য ইন আওয়ার ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্য ফান্ডামেন্টাল রাইটস আর বরোড ফ্রম ইউএসএ কনস্টিটিউশন। ক্লিয়ার? এই যে আমাদের সংবিধানের মধ্যে ফান্ডামেন্টাল রাইটস কে ইনক্লুড করা হলো, তার জন্য আমি আগে যখন তোমাদেরকে পড়িয়েছি, আগের ক্লাসে বলেছি মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেখানে বলেছি যে ফান্ডামেন্টাল রাইটস এর জন্য একটা কমিটি গঠন হয়েছিল। সেই কমিটির চেয়ারম্যান কে ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। এই সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে কোনগুলোকে ফান্ডামেন্টাল রাইটস এর আওতায় আনা হবে তারা ঠিক করেছিলেন। তাহলে এই যে ফান্ডামেন্টাল রাইটস কমিটি গঠন হয়েছিল, সেখানে চেয়ারম্যান কে ছিলেন? সেখানে চেয়ারম্যান ছিলেন কে? ফান্ডামেন্টাল রাইটস কমিটি এখানে ছিল সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল এর নেতৃত্বে যে কমিটি গঠন হয়েছিল, সেখান থেকে কোনগুলোকে ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে আনা হবে, কোনগুলোকে আনা হবে না, সেটাকে কি করা হলো, সেটা আমাদের ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে ইনক্লুড করা হলো। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম যে ফান্ডামেন্টাল রাইটস কমিটি গঠন হয়েছিল, সেখানে চেয়ারম্যান কে ছিলেন? সেখানে চেয়ারম্যান ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। এবং এই যে ফান্ডামেন্টাল রাইটস এর ধারণাটা আমরা কোথা থেকে ধার করে নিয়েছি, সেটা আমরা পেয়েছি ইউএসএ থেকে। ক্লিয়ার? আমাদের সংবিধানের কোন পার্টের মধ্যে এটাকে ইনক্লুড করা হয়েছে? কোন পার্টের মধ্যে? পার্ট 3। আমাদের সংবিধানের পার্ট 3 এর মধ্যে ইনক্লুড করা হয়েছে কি ফান্ডামেন্টাল রাইটস কে। এবং কোন আর্টিকেল গুলো এর মধ্যে বিলংস করে? আমাদের সংবিধানের 12 to 35, আর্টিকেল 12 to 35, এই আর্টিকেল গুলো বিলং করে কি আমাদের ফান্ডামেন্টাল রাইটস কে নিয়ে। ক্লিয়ার? এবং আমাদের ফান্ডামেন্টাল যে রাইটস গুলো আমাদের পার্ট 3 তে বর্ণনা করা আছে, এবং এই পার্ট 3 টাকে বলা হচ্ছে কি ম্যাগনা কার্টা। কি বলা হচ্ছে? ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়া। ক্লিয়ার? কারণ কি এখানে কি কন্টেন্ট করে আছে? আমাদের ফান্ডামেন্টাল রাইটস গুলো কন্টেন্ট করেছে হুইচ আর জাস্টিসিয়েবল ইন নেচার, যেগুলো নেচারের দিক থেকে জাস্টিসিয়েবল। ক্লিয়ার? আমরা এখান থেকে তাহলে কি কি পেলাম, কোথা থেকে নেওয়া হয়েছে, কোন পার্টে আছে, তাহলে কোন পার্টকে ম্যাগনা কার্টা বলা হয় সেটা পেয়ে গেলাম। এবং ফান্ডামেন্টাল রাইটস যে কমিটি গঠন করা হয়েছিল, সেখানে চেয়ারম্যান কে ছিলেন। ক্লিয়ার?
এই যে ফান্ডামেন্টাল রাইটস গুলো, এই ফান্ডামেন্টাল রাইটস গুলো সংশোধন কারা করতে পারে? ফরওয়ার্ড টু অ্যামেন্ড, ফরওয়ার্ড টু আমাদের যে সংবিধানের যে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকারগুলো আছে তার এটা সংশোধন করার ক্ষমতা কার আছে? সংশোধন একমাত্র করতে পারে কারা? পার্লামেন্ট। এন্ড ফরওয়ার্ড টু সাসপেন্ড, এবং এই যে আমাদের সংবিধানের যে ফান্ডামেন্টাল রাইটস গুলো আছে এই ফান্ডামেন্টাল রাইটস গুলোকে কারা বা কে সাসপেন্ড করতে পারে? কে? প্রেসিডেন্ট। বাট এখানে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে ফান্ডামেন্টাল রাইটস অবশ্যই কি করা যায়? সাসপেন্ড করা যায়, কিন্তু দুটো আর্টিকেল, আর্টিকেল 20 এন্ড আর্টিকেল 21, এই দুটো আর্টিকেল কখনো সাসপেন্ড করা যায় না। তাহলে এখানে আমাদের মাথায় রাখতে হবে আর্টিকেল 20 and 21 cannot be suspended, কখনো কি করা যায় না? সাসপেন্ড করা যায় না। ক্লিয়ার? তাহলে আমাদের সংবিধান কি করা হচ্ছে? আমাদের সংবিধানের যে আর্টিকেল 20 এবং আর্টিকেল 21 এই দুটোকে কখনোই কি করা যায় না? সাসপেন্ড করা যায় না। ক্লিয়ার? এরপর এই যে আমাদের মৌলিক অধিকার কতগুলো আছে? নাম্বার অফ ফান্ডামেন্টাল রাইটস আমাদের সংবিধানে আমি দুটো বললাম, আগে কতগুলো ছিল? ফার্স্ট এবং প্রেজেন্ট। আমাদের সংবিধানে মেনলি আগে যখন সংবিধান তৈরি হয় তখন আমাদের ফান্ডামেন্টাল রাইটস এর সংখ্যা ছিল 7। বর্তমানে এই ফান্ডামেন্টাল রাইটস এর সংখ্যা হলো 6টি। তাহলে এই যে 7টি থেকে 6টি নিয়ে আসা হলো, এই 7টি থেকে 6টি ফান্ডামেন্টাল রাইটস কে নিয়ে আসা হলো, এটাকে তাহলে কোনটাকে বাদ দেওয়া হলো? আমি সাতটা ফান্ডামেন্টাল রাইটস অবশ্যই আলোচনা করব। তাহলে আমাদের ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে একটা রাইট ছিল রাইট টু প্রপার্টি। কি বললাম? রাইট টু প্রপার্টি। এই যে রাইট টু প্রপার্টিটা কি করা হলো? আমাদের সংবিধান থেকে কি করা হলো? সংবিধানের একটা পার্ট থেকে অন্য পার্টে নিয়ে যাওয়া হলো। তাহলে এই যে রাইট টু প্রপার্টি এই যে রাইট টু প্রপার্টি, এই রাইট টু প্রপার্টিটা সংবিধানের আমাদের যখন মানে অ্যামেন্ডমেন্টের আগে আমাদের সংবিধানের কত নম্বর আর্টিকেলে ছিল? তাহলে কি ফার্স্ট আর্টিকেল কত? ফার্স্ট আর্টিকেল আমাদের সংবিধানের কত নম্বর আর্টিকেলে এটা ছিল? আমাদের সংবিধানের 31 নম্বর আর্টিকেলে এটা নিয়ে আলোচনা করা ছিল। কত নম্বর আর্টিকেল বললাম? আর্টিকেল 31। এবং এটা কবে সংশোধন হয়? আমাদের এই যে রাইট টু প্রপার্টিটাকে ফান্ডামেন্টাল রাইটস থেকে কবে বাদ দেওয়া হয়? অ্যাবলিশন থ্রু কবে? 44th amendment 1978। 44তম সংশোধনী 1978 সালে কি করা হলো? এটাকে আমাদের সংবিধানের ফান্ডামেন্টাল রাইটস থেকে বাদ দেওয়া হলো। এবং এটা কোথায় স্থান দেওয়া হলো? এটাকে স্থান দেওয়া হলো প্রেজেন্ট আর্টিকেল কত? প্রেজেন্ট আর্টিকেল হলো আর্টিকেল 300A। এবং কোন পার্টে এটাকে স্থান দেওয়া হলো? প্রেজেন্ট পার্ট হলো 12। এবং কি আমাদের সংবিধানের 12 নম্বর যে পার্ট আছে সেখানে একে স্থান দেওয়া হলো। আগে আমাদের এর স্ট্যাটাসটা ছিল কি? রাইট টু প্রপার্টি। এবং বর্তমান স্ট্যাটাস কি হলো? প্রেজেন্ট স্ট্যাটাস
কি লিগ্যাল অর মোরাল রাইটস। আমাদের আগে ছিল কি, আগে ছিল রাইট টু প্রপার্টি, বর্তমানে হলো লিগ্যাল অর মোরাল রাইটস। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে কি কি কোশ্চেন হতে পারে, আমাদের যখন সংবিধান সংশোধনের আগে যখন এই ফান্ডামেন্টাল রাইট টু প্রপার্টির সংশোধন হয়নি তখন আর্টিকেল কত ছিল, আর্টিকেল 32 পেলাম। কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, 44th অ্যামেন্ডমেন্ট 1978, এবং কোন পার্টে এটা আছে, পার্ট 12। বর্তমান স্ট্যাটাস বর্তমান স্ট্যাটাস কি লিগ্যাল অর মোরাল রাইটস, যেটা আগে ছিল রাইট টু প্রপার্টি, এবং প্রেজেন্ট আর্টিকেল কত, আর্টিকেল 300A। ক্লিয়ার? আমাদের বর্তমানে কোন পার্টে আছে, আর্টিকেল 12 এ আছে। ক্লিয়ার? তাহলে এটা আমাদের আগে ছিল কি ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে, এটাকে বর্তমান আছে কোথায়, বর্তমান স্ট্যাটাস হচ্ছে লিগ্যাল অর মোরাল রাইটস। ক্লিয়ার? এরপর আমরা আসবো, আমরা এখান থেকে আমি একটু আগে তোমাদেরকে বললাম আমাদের ফান্ডামেন্টাল রাইটস এর সংখ্যা বর্তমানে কটা, প্রেজেন্ট হলো কটা, 6। আগে ছিল কটা, ফার্স্ট ছিল 7। আমাদের আগে ফান্ডামেন্টাল রাইটস এর সংখ্যা ছিল কত, 7, এবং বর্তমানে কত, বর্তমানে হলো 6। ক্লিয়ার? এলে 6টা ফান্ডামেন্টাল রাইটস কি কি, এই 6টা ফান্ডামেন্টাল রাইটস হলো, প্রথমে আসবো ফার্স্ট কি, প্রথম কি, ফার্স্ট হলো রাইট টু ইকুয়ালিটি। রাইট টু ইকুয়ালিটি আমাদের সংবিধানের 14 থেকে 18 নম্বর আর্টিকেল পর্যন্ত। রাইট টু ইকুয়ালিটি কি পেলাম, আমাদের সংবিধানের 14 থেকে 18 নম্বর আর্টিকেল পর্যন্ত আছে কি রাইট টু ইকুয়ালিটি। আর পরে অবশ্যই আলোচনা করব প্রত্যেকটা ফান্ডামেন্টাল রাইটস কি নিয়ে। সেকেন্ড কি, আমাদের প্রথম পেলাম সাম্যের অধিকার 14 থেকে 18 নম্বর আর্টিকেল পর্যন্ত। সেকেন্ড কি, রাইট টু ফ্রিডম। রাইট টু ফ্রিডম এটা কত থেকে কত, আমাদের সংবিধানের 19 এ আছে কি, 19 থেকে স্টার্ট হচ্ছে কি রাইট টু ফ্রিডম, 19 থেকে 22 পর্যন্ত আমাদের কি হলো, 19 থেকে 22 হলো কি রাইট টু ফ্রিডম। থার্ড কি আছে, রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন, শোষণের বিরুদ্ধে অধিকার। রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন, এই রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশনে কত থেকে, আর্টিকেল 23 এবং 24 এখানে আছে। আমাদের 4 নম্বর ফান্ডামেন্টাল রাইটস কি, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, ধর্মীয় স্বাধীনতার অধিকার। এটা কত থেকে কত, আমাদের সংবিধানের 25 থেকে 28 পর্যন্ত আর্টিকেল গুলোকে ডিল করে কি রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন। আমাদের 5 নম্বর আর্টিকেল কি, 5 নম্বর ফান্ডামেন্টাল রাইটস কি, কালচারাল এন্ড এডুকেশনাল রাইটস। কালচারাল এন্ড এডুকেশনাল রাইটস কত নম্বর আর্টিকেল, আর্টিকেল 29 and 30। তাহলে আমরা 5টা পেলাম। আমাদের যেটা ডিলিট করা হয়েছে সেটা আমরা একটু জেনে নিই। আর্টিকেল আমাদের 6 নম্বর ফান্ডামেন্টাল রাইট ছিল কি, রাইট টু প্রপার্টি। রাইট টু প্রপার্টি এটা কত নম্বর আর্টিকেল, এটা আমাদের আর্টিকেল 31 এ ছিল, কিন্তু এটা কি করা হয়েছে, এটাকে বাদ দেওয়া হয়েছে, ডিলিটেড। তো আমরা একটু আগে আলোচনা করলাম এটা সম্পর্কে, কোন অ্যামেন্ডমেন্টের দ্বারা, 44 অ্যামেন্ডমেন্টের দ্বারা, এবং আমাদের তাহলে এটা কি করা হয়েছে, এটাকে আমাদের বাদ দেওয়া হয়েছে পুরো, আর এটাকে আমাদের ফান্ডামেন্টাল রাইটস থেকে বাদ দিয়ে এটাকে স্ট্যাটাস দেওয়া হয়েছে লিগ্যাল আর মোরাল রাইটস। ক্লিয়ার? এবং সবার লাস্টে যেটা আসলো আমাদের বর্তমানে 6, আগে ছিল 7 কি, রাইট টু কনস্টিটিউশনাল রিমেডিজ। লাস্ট আমরা পেলাম রাইট টু কনস্টিটিউশনাল রিমেডিজ।
তাহলে আমরা কি পেয়ে গেলাম, আমাদের 6টা ফান্ডামেন্টাল রাইটস পেয়ে গেলাম। ক্লিয়ার? আমরা আসবো অবশ্যই এগুলো প্রত্যেকটা ফান্ডামেন্টাল রাইটস কিনে আমরা ডিটেইলসে আলোচনায় যাব, কিন্তু তার আগে আমাদের জেনে নিতে হবে যে এই ফান্ডামেন্টাল রাইটস এর মেন ফিচার্স গুলো কি কি। হ্যাঁ, সবগুলো জানার দরকার নেই, যেগুলো মেন আমাদের দরকার সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের বর্তমান 6টা ফান্ডামেন্টাল রাইটস। ফার্স্ট কি পেলাম, রাইট টু ইকুয়ালিটি, যেটা আর্টিকেল 14 টু 18 ডিল করে। রাইট টু ফ্রিডম 19 টু 22। আমাদের থার্ড ফান্ডামেন্টাল রাইটস কি, রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন, আর্টিকেল 23 টু 24। and right to freedom of religion 25 to 28, cultural and educational rights article 29 and 30। এবং আমাদের বাদ দেওয়া হয়েছে যেটা রাইট টু প্রপার্টি আর্টিকেল 31। এন্ড সবার শেষে যেটা পেলাম আমাদের বর্তমানে 6, আগে ছিল 7 নম্বর ফান্ডামেন্টাল রাইটস কি, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিজ। ক্লিয়ার? এটা গেল আমাদের 6টা যে বর্তমান ফান্ডামেন্টাল রাইটস আছে সেগুলো সম্পর্কে। এবং এরপর আমরা যেটা আসব সেটা কি, এরপর আমরা এই ফিচার্স গুলোকে নিয়ে আমাদের সংবিধানের ফান্ডামেন্টাল রাইটস এর ফিচার্স গুলোকে নিয়ে আলোচনা করব। ফিচার্স অফ ফান্ডামেন্টাল রাইটস। আমাদের সংবিধানের যে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকারের উল্লেখ আছে সেগুলোর প্রথম কি, সেগুলোর মেন বৈশিষ্ট্যগুলো কি কি। ফার্স্ট আমরা যেটা পাবো, ইউনিভার্সাল। আওয়ার ফান্ডামেন্টাল রাইটস আর ইউনিভার্সাল। কি পেলাম, আওয়ার ফান্ডামেন্টাল রাইটস আর ইউনিভার্সাল। তো ইউনিভার্সাল বলতে কি, আমাদের ফান্ডামেন্টাল রাইটস প্রত্যেকটা সিটিজেনের উপর আছে, প্রত্যেকটা নাগরিকের আছে। কোনো জাত, ধর্ম, বর্ণ, রিলিজিয়ন, সেক্স এর ভিত্তিতে আমাদের ফান্ডামেন্টাল রাইটস কাউকে দেওয়া হয় না। তাহলে ফার্স্ট পেলাম কি, আওয়ার ফান্ডামেন্টাল রাইটস আর ইউনিভার্সাল। সেকেন্ড কি পাবো, আমাদের কিছু কিছু ফান্ডামেন্টাল রাইটস আছে শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্য, আর কিছু কিছু নাগরিক আছে, কিছু কিছু ফান্ডামেন্টাল রাইটস আছে যেগুলো বাইরের যে ফরেনার্স বা লিগ্যাল পারসন যেমন কোম্পানি তারাও ভোগ করতে পারে। তাহলে কি বললাম, সেকেন্ড ফিচার্স কি, আমাদের কিছু কিছু ফান্ডামেন্টাল রাইটস আছে শুধুমাত্র ভারতের ভোগ করতে পারে, যেমন কি ফ্রিডম অফ স্পিচ, আমাদের বাক স্বাধীনতা, ফ্রিডম অফ এক্সপ্রেশন। আমাদের এই যে আমাদের আর্টিকেল 19 এর যে স্বাধীনতার কথা বলা আছে সেগুলো কিন্তু আমাদের শুধুমাত্র ভারতীয়রাই সেটা উপভোগ করতে পারে, অন্যান্য দেশের নাগরিক বিদেশিরা পারে না। সেকেন্ড ফিচার্স পেয়ে গেলাম। থার্ড ফিচার্স কি, থার্ড ফিচার্স আরবিটারি অ্যাকশন এগেইনস্ট দ্য স্টেট, আরবিটারি অ্যাকশন অফ দ্য স্টেট। থার্ড কি পাবো, আরবিটারি অ্যাকশন। আরবিটারি অ্যাকশন মানে কি, এই যে স্টেটের এগেইনস্ট আরবিটারি অ্যাকশন এটা। থার্ড কি, ফোর্থ কি পাবো, নট অ্যাবসলিউট। এই নট অ্যাবসলিউট বলতে কি, আমাদের ফান্ডামেন্টাল রাইটসে কিছু কিছু রেস্ট্রিকশন আছে, সেই রেস্ট্রিকশন আছে বলে এটাকে আমাদের ফান্ডামেন্টাল রাইটস গুলো কি নট অ্যাবসলিউট। আমরা নেক্সট ফিচার্স কি পাবো, 5 নম্বর ফিচার্স জাস্টিসিয়েবল। আওয়ার ফান্ডামেন্টাল রাইটস আর জাস্টিসিয়েবল ইন নেচার, আমাদের সংবিধানগুলো জাস্টিসিয়েবল। নেক্সট কি পাবো, defended and guaranteed by the Supreme Court. Our fundamental rights are defended and guaranteed by Supreme Court. আমাদের সংবিধানের ফান্ডামেন্টাল রাইটস গুলো ডিফেন্ডেড এবং গ্যারান্টেড কার দ্বারা, আমাদের সুপ্রিম কোর্ট দ্বারা। নেক্সট আমরা কি পাবো, আমাদের সংবিধানের ফান্ডামেন্টাল রাইটস গুলো কি করা যায়, পার্মানেন্ট নয়, কিন্তু বেসিক স্ট্রাকচারকে এফেক্ট করা যাবে না। কি বললাম, আমাদের ফান্ডামেন্টাল রাইটস গুলো পার্মানেন্ট নয়, কারণ কি আমাদের কোনো ফান্ডামেন্টাল রাইটসকে আমরা বাদ দিতে পারি, আমরা কোনো ফান্ডামেন্টাল রাইটসকে ইনক্লুড করতে পারি, বাট
যেন আমাদের যে 1973 কেশবানন্দ ভারতী কেসে যে রায় দেওয়া হয়েছিল যে বেসিক স্ট্রাকচারকে ব্রেক করা যাবে না, সেটা যদি ব্রেক না করে আমাদের ফান্ডামেন্টাল রাইটস ইনক্লুড করা হয় বা অ্যাবলিশ করা হয়, তাতে আমাদের কোনো সংবিধান নেই। কি তাহলে কি আমরা একটা নেক্সট আর নতুন ফিচার্স পেয়ে গেলাম কি ফান্ডামেন্টাল রাইটস আর কি নট পার্মানেন্ট উইদাউট অ্যাফেক্টিং দ্য বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন, যেটা আমাদের রায় দেওয়া হয়েছিল 1973 তে কোন কোন কেসে, কেশবানন্দ ভারতী কেস। নেক্সট পাবো কম্প্রিহেন্সিভ, আমাদের নেক্সট ফিচার্স কি পাবো কম্প্রিহেন্সিভ, আমাদের আওয়ার ফান্ডামেন্টাল রাইটস অর কম্প্রিহেন্সিভ কি পেলাম, তাহলে কম্প্রিহেন্সিভ বলতে কি টেন টু সেফগার্ড আওয়ার কনস্টিটিউশন, কিসের ভিত্তিতে সোশ্যাল ইকোনমিক এন্ড কালচারাল, এই জন্য আমাদের সংবিধানটা আমাদের ফান্ডামেন্টাল রাইটস হলো কম্প্রিহেন্সিভ। কোন রিলিজিয়াস এই জিনিসগুলো যখন থাকবে সেটা তার জন্য আমাদের ফান্ডামেন্টাল রাইটসটা কি, আমাদের ফান্ডামেন্টাল রাইটসটা হলো কি কম্প্রিহেন্সিভ। ক্লিয়ার। সাসপেন্ডেবল, সাসপেন্ডেবল বলতে কি আওয়ার ফান্ডামেন্টাল রাইটস, আমাদের কিছু কিছু ফান্ডামেন্টাল রাইটস আছে যেগুলো কি করা যায়, আমাদের ফান্ডামেন্টাল রাইটস সবগুলোই সাসপেন্ড করা যায়, শুধু দুটো বাদ দিয়ে কি আর্টিকেল 20 এবং আর্টিকেল 21, এই দুটো আর্টিকেল বাদ দিয়ে আমাদের ফান্ডামেন্টাল রাইটস এর সবগুলো কি করা যায়, যখন ন্যাশনাল এমার্জেন্সি হয় তখন কি করা যায়, সাসপেন্ড করা যায়। তাহলে কি আমরা নেক্সট পেয়ে গেলাম সাসপেন্ডেবল। সাসপেন্ডেবল আমাদের সংবিধানের এগুলো কি করা যায়, সাসপেন্ড করা যায়। এবং লাস্ট ফিচার যেটা আমরা পাবো, কিছু অপারেশন থাকে দ্যাট সাচ লিমিটেড অপারেশন, কোন তিনটে আর্টিকেল দ্বারা, কি কি আর্টিকেল 31A, আর্টিকেল 31B এবং আর্টিকেল 31C, স্কোপ অফ অপারেশন লিমিটেড বাই, এই যে অপারেশনের যে লিমিটেড জায়গা থাকে তিনটে আর্টিকেল 31, 31A, 31B, 31C, এগুলো কি আমাদের ফিচার্স গেল। তাহলে আমরা এখান থেকে জেনে গেলাম আমাদের ফান্ডামেন্টাল রাইটস এর মেইন বৈশিষ্ট্যগুলো কি। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ফান্ডামেন্টাল রাইটস এন্ড জেনারেল রাইটস, বলো তোমরা ভাবো একটু, হোয়াট আর দ্য বেসিক ডিফারেন্স বিটুইন জেনারেল রাইটস এন্ড ফান্ডামেন্টাল রাইটস। জেনারেল রাইটস এবং ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে ডিফারেন্স কি, ভেবে নিয়েছো তোমরা? এই যে আমাদের যে সংবিধানের অধিকারগুলো, সাধারণ অধিকারগুলো বা সংবিধানের অধিকারগুলো, আমাদের মৌলিক অধিকারগুলো কার দ্বারা স্বীকৃত হয়? আমাদের মৌলিক অধিকারগুলো সংবিধানের দ্বারা স্বীকৃত বা সংরক্ষিত হয়। আমাদের দেশের মৌলিক আইন, মৌলিক আইন কার? মৌলিক আইন বলতে আমাদের আমাদের পুরো সংবিধান এটা সংরক্ষণ করে এই মৌলিক অধিকারগুলোকে, ফান্ডামেন্টাল রাইটস গুলোকে। কিন্তু সেক্ষেত্রে আমাদের সাধারণ যে আইনগুলো সাধারণ আইনের দ্বারা সংরক্ষিত হয়, আমাদের সাধারণ অধিকারগুলো সাধারণ আইনের দ্বারা সংরক্ষিত হয়। তাই দুটোর ফার্স্ট ডিফারেন্স কি পেয়ে গেলাম, আমাদের সাধারণ আইনগুলো, সাধারণ অধিকারগুলো সাধারণ আইনের দ্বারা সংরক্ষিত হয়, এবং ফান্ডামেন্টাল রাইটস গুলো কি হয়, ফান্ডামেন্টাল রাইটস গুলো কিসের দ্বারা, সংবিধানের দ্বারা সংরক্ষিত হয়। এই জন্য বিশিষ্ট আমাদের একজন সংবিধান নিয়ে বিভিন্ন চর্চা করেন ডিডি বসু, তিনি বলেছেন এ ফান্ডামেন্টাল রাইটস ইজ ওয়ান হুইচ ইজ প্রোটেক্টেড এন্ড গ্যারান্টেড বাই আওয়ার রিটেন কনস্টিটিউশন। তিনি একজন কি বলেছেন, ডিডি বসু বিখ্যাত সাংবিধানিক নিয়ে চর্চা করেন, কে? তিনি ডিডি বসু কি বলেছেন, এ ফান্ডামেন্টাল রাইট ইজ ওয়ান হুইচ ইজ প্রোটেক্টেড এন্ড গ্যারান্টেড বাই দ্য রিটেন কনস্টিটিউশন অফ দ্য স্টেট। ডিডি বসু বলে গেছেন। নেক্সট ফিচার্স কি পাবো, আমাদের মৌলিক অধিকারগুলো আইন বিভাগ এবং শাসন বিভাগের থেকে নিয়ন্ত্রণমুক্ত। কি আমাদের মৌলিক যে অধিকারগুলো, আমাদের জুডিশিয়ারি বা লেজিসলেটিভ, এই যে এগুলো নিয়ন্ত্রণ মুক্ত, কিন্তু অন্যান্য যে জেনারেল আইনগুলো সেগুলো কিন্তু তা নয়। ক্লিয়ার? এবং আমাদের যে মৌলিক অধিকারগুলো আছে সেগুলো বিশেষভাবে বলবৎযোগ্য, কিন্তু অন্যান্য অধিকারগুলো তা নয়। এবং আমাদের যে মৌলিক অধিকারগুলো শুধুমাত্র সংবিধান সংশোধন ধারায় সেটা কি করা যায়, পরিবর্তন করা যায়, কিন্তু অন্যান্য আইনগুলোর ক্ষেত্রে তা হয় না, সাধারণ আইন ভাবেই সেটা পরিবর্তন করা যায়। ক্লিয়ার? এগুলো গেল আমাদের জেনারেল ডিফারেন্স বিটুইন দ্য ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড জেনারেল রাইটস। ক্লিয়ার?
এর পরবর্তী ক্লাসে আমরা যেটা নিয়ে আলোচনা করব, আমাদের যে আমি 6টা ফান্ডামেন্টাল রাইটস বললাম, কি আমাদের ইকুয়ালিটি বিফোর ল বা ইকুয়াল প্রোটেকশন অফ ল আর্টিকেল 14 আছে, বা মানে আমাদের যে রাইটস অফ ইকুয়ালিটি বা রাইট টু ফ্রিডম বা রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিজ, এই যে আমাদের পরপর আমাদের 6টা যে ফান্ডামেন্টাল রাইটস আছে, আমরা পরবর্তী যে সংবিধানের ক্লাস আছে থাকবে সেখানে আমরা এই 6টা ফান্ডামেন্টাল রাইটস কে ডিটেইলস আলোচনা করব। ঠিক আছে, তাহলে আমরা পুরো সাম আপ করলে যে আমরা যেটা আজকে আলোচনা করলাম ইন্ট্রোডাকশন এবং কোথা থেকে নেওয়া হয়েছে, পুরো জিনিসটা সাম আপ করলে কি দাঁড়ায়, আমি জাস্ট 2 মিনিটের মধ্যে পুরো জিনিসটা সাম আপ করে দিই। আমাদের কোথা থেকে নেওয়া হয়েছে আমরা জেনে গেলাম, কিভাবে আমাদের সংবিধানের মধ্যে ফান্ডামেন্টাল রাইটস এসেছে সেটা জেনে গেলাম, আমাদের কোন কোন আর্টিকেলগুলো ডিল করে কোন পার্টে আছে, আমাদের বর্তমানে কতগুলো ফান্ডামেন্টাল রাইটস আছে, আগে কতগুলো ছিল, এই জিনিসগুলো আমরা আলোচনা করলাম। মেন ফিচার্স গুলো আমরা আলোচনা করলাম। এখান থেকে কি কি কোশ্চেন হতে পারে, আবার ফান্ডামেন্টাল রাইটস আর অপশন দেবে জাস্টিসিয়েবল, নন জাস্টিসিয়েবল, বোথ, নান অফ দিস। এইভাবে অপশন জাস্টিসিয়েবল এর নেচার, কম্প্রিহেনসিভ কিনা, বা আমাদের সংবিধানের কোন আর্টিকেলে কত থেকে কত নম্বর আর্টিকেল পর্যন্ত ফান্ডামেন্টাল রাইটস কে নিয়ে ডিল করে, সেই জিনিস নিয়ে আলোচনা কোশ্চেন আসতে পারে। কোন পার্টে আছে, কোথা থেকে ধার নেওয়া হয়েছে, বা আমরা কোথা থেকে ইন্সপায়ার্ড হয়ে আমাদের সংবিধানের ফান্ডামেন্টাল রাইটস কে রাখার জন্য। দ্যাটস অল। থ্যাংক ইউ। সবাই বাড়িতে থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই কেমন লাগলো জানি আমাদের ক্লাস। আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে।